এই যে আচার্যদেবের নির্দেশ, আমরা প্রতিটা মুহূর্তে যখন যেমন নির্দেশ আসে তখন তেমন যদি আমরা না করি, আর করলেই যে কি হয়। গতকাল একটা অদ্ভুত জীবনে ঘটনা ঘটেছে। ঘটনাটা এরকম, হঠাৎ করে মঙ্গলবার দিন আমার নর্মালি ডিউটি থাকে না। হঠাৎ করে আমাদের হেড টিচ ডক্টর গঙ্গোত্রী বাড়ি আমাকে বললেন তার ওটি আছে, আমাকে একটা মেডিকেল ক্যাম্প আছে, মেডিকেল ক্যাম্পে আমাকে উপস্থিত থাকতে হবে ওই বড় হসপিটালে। তো এবার আমি সেই মেডিকেল বোর্ডে উপস্থিত হলাম। এখান থেকে 10 বছর আগে সঞ্জীবদের বাড়ির কাছাকাছি ওইখানে নাগরাকাটাতে সম্ভবত একটা ফায়ারিং হয়েছিল। তাতে দুজন স্পট হয় এবং একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে। তার স্ক্যান করে দেখা গেছে মাথার ভিতরে গুলি আছে, সে চোখে দেখে না। মেডিকেল বোর্ডে আমাকে ডেকেছে, অনেক সার্জেন আছে, অর্থোপেডিশিয়ান আছে, সবাই আছে, আমার ওপিনিয়ন চাইছে। তো ডক্টর বৈদ্য আছে, আমি ওপিনিয়ন দিলাম। ডক্টর বৈদ্য আমার পরিচিত, বহু পরিচিত। আরেকজন মানুষ, বয়স্ক মানুষ, ডান দিকে বসে আছেন, জ্ঞানবৃদ্ধ দেখে মনে হচ্ছে। তিনি কোনো একটা ডিপার্টমেন্টের হেড হবেন মনে হচ্ছেন, কিন্তু পরিচয় নেই। মেডিকেল কলেজ হচ্ছে, বহু মানুষ আসছে। তারপর ফাইন্স যখন উঠে আসবো তখন বললাম দাদা আপনার সাথে পরিচয় হলো না। তখন উনি পরিচয় দিলেন, তিনি অর্থোপেডিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, পিজি থেকে তিনি এখানে আসছেন, সপ্তাহে 2 দিন এখানে থাকেন, আর তিনি তারপরে যান। আমি বললাম ভালোই হলো, তাহলে চলেন, আপনি যখন ওই বিল্ডিংয়ে যাবেন তাহলে আমার গাড়িতে চলুন, যেতে যেতে গল্প করা যাবে। এবার বলছেন তাহলে আমার একটা পেশেন্ট আছে অর্থোপেডিক ডিপার্টমেন্টে, একটিমাত্র পেশেন্ট, দেখে আমি চলে যাবো। ভালো। এবার দোতলাতে আসলাম, 9তলা থেকে দোতলায় আসলাম, এসে ওনার ডিপার্টমেন্টে ঢুকলাম। ডক্টর অনুপম সাহা প্রচুর পেশেন্ট অর্থোপেডিক দেখছেন, একটি পেশেন্টকে নিয়ে এসে তার সামনে হাজির করলেন। পেশেন্টটা হাত এরকম ভাঙা, আপডেট কি হচ্ছে। এই ঘটনাটা হচ্ছে, এই যখন বলছে তখন বলছে যে বাতালির যে ঝড়টা হলো, এই বাতালির ঝড়ের সময় ওই ছেলেটা আহত হয়েছে। আর জলপাইগুড়ি হসপিটালে এমন সেবা দিয়েছে সে সময়, সার্জিক্যাল ডিপার্টমেন্ট, অর্থোপেডিক ডিপার্টমেন্ট প্রায় 17-20টা অপারেশন করেছে। তো সেই পেশেন্ট ফলো আপে আসছে। আসার সাথে সাথে আমি তখন বললাম, ওরা তখন ডক্টর সাহা বসে দাঁড়িয়ে আছেন, আর ডক্টর ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তো ডক্টর পাল। আমি বললাম দেখুন, এই যে পেশেন্টটা দেখছেন না, বাকালির ঝড় যখন হয়েছিল তখন কিন্তু আমরা এদের এই অঞ্চলে বহুদিন ধরে লাগাতার আমরা কিন্তু সৎসঙ্গের তরফ থেকে আমরা কিন্তু বহুদিন সার্ভিস দিয়ে গেছি। রাতের অন্ধকারে মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া পর্যন্ত গেছে। এই গল্প যখন করছি তখন ডক্টর অনুপম সাহা বলছেন, হ্যাঁ আপনার ছবিটা তো দেখলাম ফেসবুকের মাধ্যমে, ওই সময় যখন বিতরণ করছেন সবকিছু দেখলাম। নেহিদারাও ছিলেন, সম্প্রদায়রাও ছিলেন, কিন্তু ওনাদের তো চেনেন না ভালো করে, আমাকে চেনেন। ডক্টর অনুপম সাহা বললেন যে তাই তো, আপনাকে তো দেখেছি সে সময়। আমার যখন কথার সাথে মিলল, তখন ডক্টর পাল বলছেন, আচ্ছা আমরা কি এরকম সঙ্গের সাথে যুক্ত হতে পারি না? আমরা তো নর্মাল ভাবে ডাক্তারি করছি, কিন্তু এরকম সঙ্গের মধ্য দিয়ে তো গেলে আমরা অনেকটা মানুষকে দিতে পারি। হ্যাঁ হবে, সব ব্যবস্থা আছে, আপনি গাড়িতে ওঠেন। এবার গাড়িতে তুললাম। এবার গাড়িতে আসতে আসতে উনি বলছেন যে দেখেন আমি বললাম আপনার নামটা কি পুরো বলেন। তো বলছেন আনন্দ কুমার পাল। আর আনন্দ কুমার পালটা এই নামটা আমার মায়ের যিনি গুরু, আনন্দময়ী মা, সে আনন্দময়ী কঙ্কালে তার হেডকোয়ার্টার, এই আনন্দময়ী মা আমার মাকে, আমি যখন জন্ম হই তখন আমার নামটা দিয়েছিলেন, তাই আনন্দ কুমার পাল আমার নাম। আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম পিজিতে, এখন ট্রান্সফার হয়ে আসছি 2 বছর হলো। আমি কলকাতাতেই বেশিরভাগ 5 দিন থাকি, এখানে 2 দিন থাকি, এখানে হোটেলে উঠি। ভালো কথা। তাই না, আপনি তাহলে জয়েন করতে চাইছেন? তো হ্যাঁ, আমি তো খুঁজছি এরকম বলে আমার কয়েকজন ডাক্তারের কথা বললো, তারা ইন্ডিভিজুয়ালি ফিলান্থ্রপি ওয়ার্ক করে, কিন্তু তারা সংঘবদ্ধভাবে ফিলান্থ্রপি ওয়ার্কের কোনো সঙ্গ পাচ্ছে না, কোথায় কেমন ভাবে হয়। তখন আমি সাথে সাথে আমি তখন বললাম, ডাক্তার সদাপ্রিয়দাকে ফোন করলাম কলকাতা। সদা তখন একটা এনআরএস এর হেড ছিলেন, রিটায়ার হয়েছেন, সেখান থেকে আরেকটা জগন্নাথ মেডিকেল কলেজে আবার নতুন করে জয়েন করেছেন আসলে নির্দেশে। সেখানে ফোন করা তিনি ধরলেন, আমি ওনার সাথে ফোনে পরিচয় করে দিলাম। এবার সদাপ্রিয়দা আবার তার সাথে তার গ্রুপ অনেক লিঙ্কিং ডাক্তারদের সাথে কথা বললেন, সাথে সাথে ওনার একটা লিঙ্কিং সূত্র তৈরি হয়ে গেল। এইবার সদাপ্রিয় বলছেন তাহলে উনি দীক্ষা নিতে চাইছেন, তাহলে ওনার ফোন নাম্বারটা দিয়ে দাও। তো বলছেন হ্যাঁ আমি দীক্ষা নেব। এই যেতে যেতে হলো, ফোনে কথোপকথন হলো, এইবার ফোনের মাধ্যমে এইবার তার ফোনে সদাদার কাছে দীক্ষা নেবে। দেখুন একটা আচার্যদেবের নির্দেশ, তখন আমরা কি ভাবতাম? আমরা ভাবতাম তখন আমরা একটা সমালোচনা করছিলাম যে এই ফটো বোঝায় তোলার দরকার নেই, ফটো বোঝায় তোলার দরকার হবে না, নর্মালি গোপনে আমরা মানুষকে ডান হাত জানলে বাঁ হাত জানবে না, এ তো ঠাকুরের কথা। কিন্তু এই মুহূর্তে আচার্যদেব বলছে এটা ফটো তুলে রেখো, ফটো তুলে রেখো। তাহলে ফটো তোলার উদ্দেশ্য, এই যে ফটো তোলার মধ্য দিয়ে শুধু কথাটা বেরিয়ে এলো যে আপনাকে তো ফটোর মাধ্যমে দেখেছি। তাহলে আচার্যদেবের নির্দেশটা কোথা দিয়ে কেমন করে কোথায় সংঘটিত হচ্ছে, এটা কিন্তু এখন বলা যাবে না, অনেক পরে বলা যায়। তাই আচার্যদেবের নির্দেশটাকে আমরা যেমন আছে, তখন যেমন নির্দেশ আছে ঠিক তেমন করে আমাদেরকে এই পরিকল্পনার মধ্যে দিয়ে আসতে হবে।
এছাড়া কিন্তু রাস্তা নেই। আজকে একটা জায়গায় গেছিলাম ধূপগুড়িতে, বিশেষ করে আমন্ত্রিত হয়ে, মানে বিশেষ করে নিয়ে গেছে দীক্ষার উদ্দেশ্যে নিয়ে গেছে একটা পরিবার, ধূপগুড়ি মন্দির থেকে একটু আগে। সেই পরিবারের স্ট্যাটাস হচ্ছে ভদ্রলোক হেলথে কাজ করেন, মিসেস হাই স্কুল টিচার, তার 3টে মেয়ে। 3টে মেয়ের মধ্যে বড় মেয়ে দিল্লি ইউনিভার্সিটিতে ফিজিক্সে এমএসসি করছে। সেকেন্ড মেয়ে যে সে কোচবিহার মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আর ছোটটা সে বানারহাট ইংলিশ স্কুলের স্টুডেন্ট, 6 পড়ছে। এবার তাদের 1 ঘন্টা, বাবা বলছেন আমি তো কিছু বলেছি ঠাকুরের কথা, আপনি এবার কিছু বলুন। তাদের বহু রকমের প্রশ্ন। সেই বলছে ডাক্তার যে পড়েন তা বলছেন যে আমরা তো স্বাস্থ্য ডিপার্টমেন্টে আছি, তো স্পিরিচুয়ালিটির দরকারটা কি আছে? নর্মালভাবে তো নর্মাল প্রসেসে আমরা চলার চেষ্টা করছি, তাহলে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতার এর সাথে সম্পর্ক কোথায় আছে? আবার ওই মেয়েটা বলছে আমি এসব নিয়ে ভাবতাম না, কিন্তু রিসেন্টলি আমি দেখছি আমার মনের মধ্যে কিছু ধাক্কা খেতে খেতে আমি গীতা এখন পড়াশোনা করি, ভাগবত পড়াশোনা করি, আমার মনের মধ্যে অনেক ভালো ভালো ভাবনা আসে, কিন্তু ভালো ভালো ভাবনাগুলো আবার চলেও যায়। আবার খারাপ ভাবনাও আসে, এই খারাপ ভাবনাগুলো আমাকে আবার বিভিন্ন রকম ভাবে নিচের দিকে নামাতে থাকে। এরকম তাদের বিভিন্ন রকম প্রশ্ন। তারপর তাদের সাথে 1 ঘন্টা ইষ্টপ্রসঙ্গ করলাম। 1 ঘন্টা ইষ্টপ্রসঙ্গ করে তারা সব দীক্ষা নিল। তারপরে আরো গল্প হলো, অনেক কথা হলো। তার মা মিসেসও খুব খুশি হলেন। তারপর একটা জায়গায় গিয়ে বলছেন যে তাহলে এইটার মধ্য দিয়ে কি সাধনার পথ? মানে হ্যাঁ, এটার মধ্য দিয়ে সাধনার পথে যে 14 পয়েন্ট, 17 মধ্যে যে 14টা পয়েন্ট আছে, এই একটা গল্প করতে শুরু করলাম। একটার অর্থটা কি, একটার অর্থ কি গল্প করতে শুরু করলাম। করতে করতে আসলো একটা যাতে ইষ্টপ্রাণ। ইষ্টপ্রাণ মানে এটা কি করে জিজ্ঞাসা করছে। আমরা ইষ্টপ্রাণ মানে আমরা নর্মাল ভাবে জানি ঠাকুরের দিকে এগিয়ে যাওয়া, কিন্তু তার থেকে যদি সূক্ষ্মভাবে বলি ঠাকুর কি বলেছেন আলোচনা প্রসঙ্গে। ঠাকুর বলছেন যে প্রতিটা সত্তার সাত্তত বান্ধব যিনি, তিনি হচ্ছেন ইষ্টপ্রাণ। ঠাকুর ডিফাইন করলেন আলোচনা প্রসঙ্গে, প্রতিটি সত্তার সাত্তত বান্ধব যিনি, তিনি ইষ্টপ্রাণ। যেমন একটা পিঁপড়ে চলছে, ওই পিঁপড়েটাও আমার কিন্তু বান্ধব, একটা গাছ সেও আমার বান্ধব। এই ভাবনা প্রতিটি সত্তা যেখানে আছে, প্রাণ যেখানে আছে, প্রাণের স্পন্দন যেখানে অনুভব করি, সে আমার 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 বান্ধব হয়ে ওঠে। এমন ভাবে আমাদের চলনাটা। কখন ওই ফিজিক্সের মেয়েটা বলছে তাহলে স্যার আমার তো ইদানিং এইরকম একটা ঘটনা ঘটছে। আমি বললাম ঘটনাটা ঘটা শুধু নয়, এই ঠাকুরের দীক্ষার মধ্য দিয়ে কি ঘটে জানো? আমরা যত নাম করতে থাকি, যত সুকেন্দ্রিকভাবে চলতে থাকি, যত আধ্যাত্মিকতার মধ্য দিয়ে চলতে থাকি, তত আমাদের এই সেন্সারি নার্ভগুলো ক্রিয়াকরণ শুরু হয়ে যায়, সেন্সেশন ডেভেলপ করতে থাকে। তখন এই ফাইনেস্ট সেন্সেশনগুলো আমাদের ব্রেনে ধরা পড়তে থাকে। আর যত সেন্সিটাইজড আমরা হতে থাকি, তত কিন্তু এই প্রতিটি সত্তার সাত্তত বান্ধবরা হয়ে উঠতে থাকি। একেই বলে ইষ্টপ্রাণ। তো এই প্রতিটা স্টেপ সাধনার অঙ্গ, প্রতিটা স্টেপ তুমি পরপর পড়তে যাও, তারপরের দিকে অজর অমর আমায় গ্রহণ করো প্রণাম লও। এই যে অজর হওয়া, অমর হওয়া, এগুলো পরপর এক্সপ্রেস করতে করতে পরের দিকে শেষ করলাম। যাই হোক, এমন করে একটা দিন কাটলো। সবার শান্তি হোক, স্বস্তি হোক, জয় গুরু।